রাত্রে আমরা জানতে পেরেছি শহরে এক চলন্ত লাশের কথা, যে বিশাল সিং এর কেসের সঙ্গে জড়িত সমস্ত মানুষের মনে ভয়ের সৃষ্টি করে চলেছে। তার আসল মুখোশ খুলে গেছে। ওই লাশ একজন সাধারণ মানুষেরই লাশ ছিল, যার সমাধান কেডি খুব ধূর্ততার সঙ্গেই করেছেন। এই জম্বি ধরা পড়ার ফলে কেসের একটা নতুন দিক খুলে যেতে পারে। এর পরের ঘটনা আমাদের সংবাদদাতা মনীষের কাছ থেকে পাবো, যে এখন কেডির অফিসের বাইরে আছে। মনীষ, কেডির সঙ্গে কি এ বিষয়ে তোমার কোনো কথা হয়েছে? সাধনা, তোমাকে বলে রাখি যে এখনো পর্যন্ত আমাদের কেডির সঙ্গে কোনো কথা হয়নি, কিন্তু উনি যে কোনো মুহূর্তে বাইরে আসতে পারেন আর জম্বির ব্যাপারে আলোকপাত করতে পারেন। ওই তো কেডি স্যার এসে গেছেন। স্যার 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 স্যার, জম্বি কে? ওকে কোথায় রাখা হয়েছে? ও এসব কেন করছে স্যার? আচ্ছা, বিশাল বাবু খুনি না জম্বি খুনি? দেখুন, এই জম্বি থেকে কারোর ভয় পাওয়ার কিছু নেই। সে কোনো রকম চলাফেরা করা মৃতদেহ নয়, একজন সাধারণ ব্যক্তি, সে একজন মানুষ। তাকে পুলিশ গুপ্ত সেলে রেখেছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনার মতে বিশাল দোষী না নির্দোষ স্যার? বিশাল যে নির্দোষ এটা আমি আদালতে প্রমাণ করব, আর আসল হত্যাকারীকে আমি আদালতের সামনে পেশ করব। থ্যাংক ইউ। স্যার, একটা প্রশ্ন ছিল। আরে কি মাথা নিচু করে বসে আছো? এখন তো খুশি হয়ে যাও, কেডি পাঠক ওই জীবন্ত লাশটাকে ধরে নিয়েছে। কি? হ্যাঁ, সব জায়গায় শুধু এটাই এখন খবর। কেডি পাঠক নিজের মুখে বলেছে যে বিশাল পুরোপুরি নির্দোষ। ও পরের শুনানিতে এটা প্রমাণ করে ছাড়বে। বিশাল সিং এর সঙ্গে দেখা করে আসছি। এখনো বলছে ও নাকি নিজেকে অপরাধী জম্বির ভয়ে বলছিল। জম্বিটা ওকে আর ওর বউ বাচ্চাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। খুব ভালো খবর নিয়ে এসেছিস তুই। এখন দেখ, যে কোনো উপায়ে আগামী শুনানির আগে আমাদের আসল হত্যাকারীর কাছে পৌঁছতে হবে। ইনভেস্টিগেশনটা ফাটিয়ে কর বরুণ। মিস্টার জেমসের হত্যাকাণ্ডের কেসের ব্যাপারে শুনানি শুরু করা হোক। ইওর অনার, এই কেসটাকে এখন আর এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই, কেননা পুরো গল্পটা এখন জলের মতো পরিষ্কার। জামিনের সময় হঠাৎ মিস্টার বিশাল সিং এর এই ব্যাপারটার উপলব্ধি হয় যে ওনার উপর জেমস হত্যার যে অভিযোগ আনা হয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে। তাই ইনি স্বয়ং নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। আপনি প্লিজ মিস্টার বিশালকে জেমসের হত্যাকারী মেনে নিয়ে আপনার রায় শোনান। আই অবজেক্ট, ইওর অনার। মিস্টার বিশাল সিং শুধুমাত্র জম্বির ভয়ের কারণে এই দোষটা নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। বাস্তবে বিশাল কিন্তু জেমসকে হত্যা করেনি। কি বিশাল? এটা সত্যি ইওর অনার। জম্বি আমাকে আর আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। যদি নিজের পরিবারকে বাঁচাতে চাস, পুলিশের কাছে গিয়ে সমস্ত দোষ স্বীকার কর। এই জন্যই আমি এই অপরাধ স্বীকার করেছিলাম। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আচ্ছা মিস্টার বিশাল, আপনি কি বলবেন যে আপনার এই ভয় সেটা হঠাৎ কি করে চলে গেল? কারণ আমি এটা জানতে পেরে গেছি যে জম্বি ধরা পড়ে গেছে। এখন আর আমার কোনো ভয় নেই। আমাদের মধ্যে একথা তো কেউ জানে না। আমি জেলে থাকার সময় জানতে পেরেছি জম্বি ধরা পড়েছে। কেডি পাঠক ওই জীবন্ত লাশটাকে ধরে নিয়েছে। কি? হ্যাঁ, সব জায়গায় শুধু এটাই এখন খবর। আর একজন হাবিলদার আমাকে খবরের কাগজেও দেখিয়েছে। ও আই সি। তাহলে কোন জেলে আছে এই জম্বি? আমি কি জানি? তাহলে কি আপনি জানেন মিস্টার পাঠক?
আমি এই বিষয়টা নিয়ে কিচ্ছু বলতে চাই না। মিস্টার কেডি পাঠক, আপনাকে এই কথার জবাব দিতেই হবে, কারণ এই ঘটনাটা তো আমিও জানি যে আপনি টিভিতে জম্বির ধরা পড়বার খবরটা দিয়েছিলেন। যদি জম্বি সত্যি ধরা পড়ে থাকে তাহলে আপনি তাকে আদালতে পেশ করুন, অথবা আপনার এই মিথ্যে বলার কোনো বিশেষ কারণ আদালতকে বলুন। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, আমার জম্বির এই ধরা পড়ে যাওয়ার এই মিথ্যা খবরটা ছড়াতে হয়েছিল। কেডি, এটা তুমি কি করলে? দেখো বিশাল, আমি যদি এরকমটা না করতাম তাহলে তুমি তোমার এই দোষটা মেনে নিতে, আর আমি থাকতে কোনো দোষী কিন্তু শাস্তি পেতে পারে না। ওই লাশটা আমার পরিবার, আমার বাচ্চাদের। জজ সাহেব, জজ সাহেব, আমি জেমসকে মেরেছি। জজ সাহেব, আপনি প্লিজ আমাকে শাস্তি দিন। ইয়নার, এইমাত্র কিছুক্ষণ আগে বিশাল সিং এই কোর্টে তার বয়ানে বলেছেন যে তিনি এই দোষারোপটা নিজের কাঁধে নিয়েছেন শুধুমাত্র জম্বির ভয়ের কারণে। তো তাহলে কি এটার উপর ভিত্তি করে আমরা একজন দোষীকে শাস্তি দিতে পারি? এই আদালত কখনোই চাইবে না যে কোনো নির্দোষ ব্যক্তি কোনো কারণে সাজা পাক। ধন্যবাদ ইউর অনার। ইয়নার, এই কেসটাতে এমন একটা মোড় এসেছে যেটা আমাদেরকে সোজা হত্যাকারীর দরজা পর্যন্ত টেনে নিয়ে যাবে। ইয়নার, কেউ জানতো না যে কয়েক বছর আগে জেমস আর রিটার বিয়েও হয়েছিল, আর রিটা এই মুহূর্তে আদালতে উপস্থিত রয়েছেন। মিসেস রিতাকে কাঠগড়ায় ডাকা হোক। যা কিছু জিজ্ঞেস করার তাড়াতাড়ি জিজ্ঞেস করুন, আমাকে অন্য কোথাও যেতে হবে। জেল যাওয়ার খুব তাড়াহুড়ো দেখছি আপনার। হোয়াট? না, এই আপনার শরীর ভালো আছে তো? আপনাকে একটু অন্যরকম দেখতে লাগছে। হ্যাঁ, ওই মাঝে মাঝে আমার মাথাটা ঘুরে যায়। জিজ্ঞেস করুন যা জানার আছে। এটা বলুন যে কত বছর আগে জেমসের সঙ্গে আপনার বিয়ে হয়েছিল? এই প্রায় ঠিক মতো মনে নেই, 10-12 বছর আগে। হ্যাঁ, মানে আপনার ম্যারেজ সার্টিফিকেট যেটা আমাদের কাছে রয়েছে সেটা অনুযায়ী 11 বছর আগে। এটা বলুন যে কত বছর ধরে আপনি আর জেমস আলাদা আলাদা থাকতেন? কি স্টুপিড প্রশ্ন এটা। ইওর অনার, মনে হয় মিস্টার পাঠকের কাছে প্রমাণ করার মতো কিছু নেই, তাই উনি এই সমস্ত সাক্ষীদের নিয়ে এসে কোর্টের সময় নষ্ট করছেন। ইওর অনার, যাকে হত্যা করা হয়েছে তার স্ত্রীকে প্রশ্ন করব না তো কাকে প্রশ্ন করব? অবজেকশন ওভাররুলড। হ্যাঁ বলুন, কত বছর ধরে আপনি আর জেমস আলাদা আলাদা থাকতেন? 5 বছর ধরে আমরা আলাদা রয়েছি। 5 বছর ধরে আপনি আপনার স্বামীর থেকে আলাদা থাকছেন, তো এখনো পর্যন্ত আপনাদের ডিভোর্স হয়নি, বিবাহ বিচ্ছেদ হয়নি? হয়নি, হওয়ার কথা ছিল। না না না, ভগবান করুক যাতে এরকমটা কারোর সঙ্গে না হয়। ওই বিয়ের আগে জেমস ওর মায়ের সঙ্গে থাকতো, আর বিয়ের পর আপনারা দুজন আলাদা থাকতে চলে গেলেন, মায়ের সঙ্গে থাকতেন না। এটা কেন? এরকমটা কেন? কারণ আমাদের বিয়ে জেমসের মায়ের মতের বিরুদ্ধে হয়েছিল, সেই জন্য। চলুন এটা বলুন যে কি কারণ ছিল আপনাদের দুজনের আলাদা হয়ে যাওয়ার? জেমস 1 নম্বরের বদমেজাজি লোক ছিল। ফ্যামিলি কি হয়ে থাকে এটা তো আর জানাই ছিল না, শুধু সারা দিন মদ খাওয়া আর আমার গায়ে হাত তোলা। ক্ষমা করবেন, এটা শোনা যায় যে আপনার মদ্যপান করার বাজে অভ্যাস ছিল, সেই কারণে আপনারা আলাদা হয়ে গিয়েছিল। হাউ ডেয়ার ইউ টু সে দ্যাট? কে বলেছে আপনাকে? আরে শান্ত হয়ে যান রীতা দেবী। আপনি আমার উপরে মিথ্যে অভিযোগ করছেন। আরে শান্ত হয়ে যান রীতা দেবী। যদি এরপর আপনি আর একবার এই ধরনের কথা বলেন না তো। আমি বললাম না, শান্ত হয়ে যান আপনি। এত তীব্র রাগ আর এত পরিমাণে মদ্যপান করা কিন্তু শরীরের পক্ষে খুব খারাপ। ইওর অনার, আমার কাছে রীতা দেবীর একটা মেডিকেল রিপোর্ট রয়েছে যেটা অনুযায়ী ইনি অত্যধিক মাত্রায় মদ্যপান করতেন। একবার নয়, দুবার ওনাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয়েছিল।
মদ্যপান ছাড়ান এই সংস্থায় রাখা হয়েছিল ওনাকে, কিন্তু তা সত্ত্বেও ওনার মদ্যপান ছাড়ানো যায়নি। বলুন আপনি রীতা দেবী যে আপনি আপনার স্বামী জেমসের থেকে ডিভোর্স কেন নিয়ে নেননি? আপনি আপনি কি বলতে চাইছেনটা কি, যে আমাদের ডিভোর্স করা উচিত ছিল? কি ধরনের মানুষ আপনি? একজন মহিলার স্বামীর কিছুদিন আগে মৃত্যু হয়েছে আর আপনি আপনি এই ধরনের কথা বলছেন? রিওনার মনে হচ্ছে যে শ্রীমতী রীতা আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতিতে এখন নেই। আমি ওনার জায়গায় আর্নল্ডকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাই। আমি তো আজকেই জানতে পারলাম যে আমার দাদা জেমস বিয়েও করেছিল। আচ্ছা, সম্ভবত আপনি ভুলে গিয়েছেন যে যখন জেমসের বিয়ে হয় রিটার সঙ্গে, তো ম্যারেজ রেজিস্টারের সামনে সাক্ষী হিসেবে আপনি কিন্তু ওই সইটা করেছিলেন। দেখো আর্নল্ড, যাই হোক না কেন, এটা হলো আদালত, আর এখানে যদি মিথ্যা কথা বলো তো আপনার উপর মামলা করা হবে। তো চলো, সত্যি সত্যি বলো যে আপনার দাদা আর আপনার বৌদির মধ্যে বিবাহ বিচ্ছেদ কেন হয়নি, ওদের ডিভোর্স কেন হয়নি? আই এম সরি স্যার, আসলে ব্যাপারটা হলো যে এই যে রিটা একদম পাগল মহিলা। এখন যদি আমি এখানে ওর বিরুদ্ধে কিছু বলি তো ও আমার বাড়িতে এসে আমার সঙ্গে ঝগড়া করবে। তাড়াতাড়ি বলো কেন ডেকেছো আমায়? আমায় ক্লাবে যেতে হবে। দেখো রিটা, পরিস্থিতি যা হয়েছে, না তুমি আমার সাথে খুশি আছো না আমি তোমার সাথে খুশি আছি। তার চেয়ে বরং ভালো হয় আমরা ডিভোর্স করে ফেললে। এই কাগজে সই করে দাও। ইউ স্টুপিড ম্যান, আমি তোমায় কতবার বলেছি যে আমাকে 1 কোটি টাকা কম্পেনসেশন হিসাবে দিতে হবে, না হলে এই বাড়িটা আমার নামে করে দাও আর ডিভোর্স পেপারে সাইন নিয়ে যাও। আর যদি আমি প্রপার্টি আর টাকা না দিই তাহলে তুমি কি করতে পারো আমার? বলো, কি করবে? আমায় মেরে ফেলবে? যদি প্রয়োজন পড়ে তখন এরকম কাজ করার আগে একবারও ভাববো না। টাকা পয়সার ব্যাপারে এই মহিলা খুবই লোভী। যদি আমার দাদা অ্যাক্সিডেন্টে না মারা যেত তাহলে ওর টেনশনে নিশ্চয়ই মারা যেত। দিস ইজ অল রাবিশ। আপনাকে উকিলকে বানিয়েছে। একবার আমি আমার বাবাকে রেগে বলে ফেলেছিলাম যে আই উইল কিল ইউ, কিন্তু উনি তো আজ অব্দি বেঁচে আছেন। বেশ ভাগ্যবান তো দেখছি উনি। আচ্ছা ছাড়ুন, এটা বলুন যে ডিসেম্বরের 3 তারিখ অর্থাৎ জেমসের অ্যাক্সিডেন্টের একদিন আগে আপনি জেমসের সঙ্গে দেখা করতে ওর অফিসে গিয়েছিলেন। আমার স্বামী ছিল, দেখা করতে যেতে পারি না? না, এটা জেনেও যে উনি অফিসে নেই তাও ওনার সঙ্গে দেখা করতে গেলেন আপনি, কেন? এটা আমি জানতাম না। আলাদা আলাদা থাকা সত্ত্বেও আপনার একটা সন্দেহ জেগেছিল আপনার স্বামীর ওপর যে ওনার এদিক ওদিক চলছে, একটু কোনো রকম প্রেম প্রণয় চলছে ওনার সেক্রেটারি রিমার সঙ্গে। এটা পুরোপুরি মিথ্যে। না, এটা তো আমি রিমাকে জিজ্ঞেস করতে চাই। 3রা ডিসেম্বর অফিসে আসার আগে রিয়া আপনাকে ফোন করেছিল? ইয়েস স্যার, উনি ফোন করেছিলেন জেমস স্যারের সাথে কথা বলার জন্য, আর আমি ওনাকে বলেও ছিলাম উনি অফিসে নেই এখন। আচ্ছা, আর তারপর? তারপর ওনার আমার কথায় বিশ্বাস হয়নি আর তাই উনি অফিসে চলে আসেন। সরি ম্যাম, আমি আপনাকে ফোনে বলেছিলাম জেমস স্যার অফিসে নেই এখন। আই নো, আমি তো এমনি চলে এসেছি, ভাবলাম অনেকদিন অফিস আসিনি তো তোমার সাথেই দেখা করে নি। ও ওকে ম্যাম, কিছু নেবেন আপনি? আপনার জন্য কিছু আনাবো? কিছু খাবেন আপনি? ঠান্ডা কি? হোয়াট? কিছু না। তো ঠিক আছে, আমি জেমসের সঙ্গে দেখা করার জন্য কাল আসবো। কিন্তু ম্যাম, স্যার তো কালকে অফিসের কাজে পুনা যাচ্ছেন। ও, তোমার চুলগুলো তো বেশ সুন্দর দেখতে। তুমিও কি ওনার সাথে যাচ্ছ? ওয়েল, স্যার তো আমাকে এ বিষয়ে এখনো কিছু বলেননি। রাতের বেলা বলে দেবে হয়তো। কি? কিছু না। আর ওই দিন আমার রিটা ম্যামের ব্যবহার ঠিক ভালো লাগলো না। তো এখন আপনি আপনার মিথ্যা সম্বন্ধে কি বলতে চাইবেন? হ্যাঁ, আমি মিথ্যে বলেছিলাম, কারণ আমি চাইছিলাম না যে সবাই বুঝতে পেরে যাক যে আমি আমার স্বামীকে সন্দেহ করছি। সন্দেহ তো আপনি আপনার স্বামীর ওপর করেছিলেন, এই কারণেই তো আপনি অফিস থেকে বেরিয়ে সোজা বাবলু মেকানিকের কাছে গিয়েছিলেন আপনার স্বামীকে হত্যা করার মনে বাঞ্ছা নিয়ে।
হ্যাঁ আমি মিথ্যে বলেছিলাম, কারণ আমি চাইছিলাম না যে সবাই বুঝতে পেরে যাক যে আমি আমার স্বামীকে সন্দেহ করছি। সন্দেহ তো আপনি আপনার স্বামীর ওপর করেছিলেন, এই কারণে তো আপনি অফিস থেকে বেরিয়ে সোজা বাবলু মেকানিকের কাছে গিয়েছিলেন আপনার স্বামীকে হত্যা করার একটা মনোবাঞ্ছা নিয়ে। মিথ্যে, এটা পুরোপুরি মিথ্যে। দেখুন, আমার সাথে বাড়াবাড়ি করবেন না, না হলে কি করবেন আপনি? আমার গাড়ির ব্রেকটা ফেল করিয়ে দেবেন নাকি? ইওর অনার, মিস্টার পাঠক অকারণে রীতা দেবীকে দোষ দিচ্ছেন। চাপ দিচ্ছি আমি, ইওর অনার। এবার যদি আপনি অনুমতি দেন তো বাবলু মেকানিককে ডেকেও আমি একটু চাপ দেবো। সোজাসুজি আমি তোমাকে জিজ্ঞেস করছি বাবলু ভাই, যে ডিসেম্বরের 3 তারিখ কি রিটা তোমার কাছে এসেছিলেন? হ্যাঁ সাহেব, ম্যাডাম এসেছিল। উনি আপনাকে জেমসের গাড়ির ব্রেক ফেল করানোর জন্য বলেছিলেন? না সাহেব, এরকম কোনো কথা হয়নি, শুধু উনি ওনার গাড়ি ঠিক করার জন্য এসেছিলেন। মিথ্যা কথা কেন বলছো? আচ্ছা, তুমি যদি না বলতে চাও তাহলে আমি বলে দিচ্ছি ঠিক কি হয়েছিল। ইওর অনার, হয়েছিল অনেকটা এরকম। বাবলু, কাল জেমস সাহেবের কোম্পানির গাড়ি এখানে আসবে, আর তোমাকে ওনার গাড়ির এমন ভাবে ব্রেক ফেল করাতে হবে যাতে 30-40 কিলোমিটারের পরেই সেটা কাজ করা বন্ধ করে দেয়। আপনার কাজ হয়ে যাবে ম্যাডাম। এটা স্পষ্ট যে ইওর অনার, রিটা হচ্ছে হত্যাকারী। আর বাবলু মিথ্যা কথা বলেছিল, যেমন মক্কেল বিশাল ওকে বলেছিল ওর গাড়ির ব্রেক ফেল করাতে। এটা ভুল কথা সাহেব, এরকম কিছু হয়নি। যদি এরকমটা নাই হয়ে থাকে বাবলু, তাহলে যখন তুমি বক্তব্য রেখেছিলে আদালতে, তাহলে রিটার ব্যাপারে কেন তুমি কিচ্ছু বলনি আমাদের? লুকিয়ে কেন রেখেছিলে? ওটা এই জন্য সাহেব, মিস্টার জেমস নিজের গাড়িগুলোকেও আমাদের গ্যারেজে নিজের কোম্পানির টাকাতে সারাতে আসতো। শুধু এই কারণের জন্যই আমি ম্যাডাম রিটার কথা আদালতে বলিনি। ইওর অনার, বাবলু মিথ্যা কথা বলছে, কেননা এই হত্যাতে ও সমানভাবে অংশীদার ছিল। না সাহেব, আমি কোনো খুনটুন করিনি। দেখো বাবলু, তোমার এই সত্যিটা একেবারে সামনে চলে এসেছে, এখন যদি বাকিটাও বলে ফেলো তাহলে তোমার জন্য ভালো হবে। সোজাসুজি জিজ্ঞেস করছি তোমাকে বাবলু ভাই, রিতা কি ডিসেম্বরের 3 তারিখ তোমার ওখানে গিয়েছিল? এরকম কিছু হয়নি সাহেব, কিন্তু এই কথা সত্যি যে ম্যাডাম রিটা সেদিন আমাকে জিজ্ঞাসা করেছিল। বাবলু, একটা কথা বলো। হ্যাঁ বলুন ম্যাডাম। কোনো গাড়ির ব্রেক কি এইভাবে খারাপ করা যেতে পারে যাতে সেটা কয়েক ঘন্টা কাজ করার পরেই বন্ধ হয়ে যায়? এটা আপনি কি বলছেন ম্যাডাম? আরে তুমি বলো তো। হ্যাঁ অবশ্যই হতে পারে ম্যাডাম, কিন্তু এই কাজটা শুধু বাবলুই করতে পারে, আর অন্য কেউ নয়। ব্যাস এইটুকুই কথা হয়েছিল সাহেব, আমি সত্যি কথা বলছি, এর থেকে বেশি কিছু আমি আর জানি না সাহেব। ইওর অনার, ডিসেম্বরের 3 তারিখে সর্বপ্রথম ইনি ওনার স্বামী জেমসের অফিসে গিয়েছিলেন। তার ঠিক পরের দিনের জেমসের সারাদিনের কর্মসূচি উনি জানলেন তার সেক্রেটারি রিমার কাছ থেকে। তারপরে উনি বাবলু মেকানিকের কাছে গেলেন আর ওকে জেমসের গাড়ির ব্রেক ফেল করানোর জন্য বললেন। মিথ্যে বলছে এরা সবাই আমাকে ফাঁসাবার চেষ্টা করছে। মাই লর্ড, এখন আমাকে ফাঁসাবার চেষ্টা করছে যাতে আমি জেমসের সম্পত্তি না পাই। আমি জেমসের খুন করিনি, আমি ওকে খুন করতে পারি না, আমি ওকে খুন করিনি। ইওর অনার, অ্যাম্বুলেন্স ডাকার জন্য অর্ডার দেওয়া হোক। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকা হোক। আদালতের বাকি অধ্যায় আগামী শুনানির দিন শোনা হবে, ততক্ষণের জন্য আদালত মুলতুবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। স্যার, এটা কি করছেন আপনি?
বরুণ, এত রাত্রে তুই অফিসে কি করছিস এখনো? স্যার, আপনি আমাকে যে কাজটা দিয়েছিলেন ওটা করে এলাম। স্যার, আমি লুকিয়ে রীতা দেবীর বাড়িতে ইনভেস্টিগেশন করে এলাম, আর খুবই অদ্ভুত একটা জিনিস জানতে পারলাম। আচ্ছা, এটা তো জম্বির পায়ের ছাপ বলে মনে হচ্ছে আমার। আগে হ্যাঁ স্যার, আমি জম্বির পায়ের ছাপগুলো রীতা দেবীর বাড়ির পেছনের লনে দেখেছি, আসার সময়ও আর যাওয়ার সময়ও। স্যার, তার মানে এটা দাঁড়ালো যে জম্বি রীতা দেবীকে মারতেও গেছিল। জম্বির পায়ের ছাপ ওখানে পাওয়া যাওয়া, সেটা অর্থ অন্য কিছু হচ্ছে। বরুণ, বরুণ, শোনো, আমি জানি তুমি কোনো রকম চলাফেরা করার লাশ নও, তুমি একজন মানুষ। কে তুমি সেটা সত্যি সত্যি বলো, বলো। আমি হলাম জেমস, আমার বিচার চাই, আমার মৃত্যুর প্রতিশোধ চাই। দেখো, তোমার এই সমস্ত কথা আমার উপর কোনো প্রভাব পড়বে না। তুমি কে সেটা আমাকে বলো। আমি ছাড়বো না। বরুণ, স্যার, তুই ঠিক আছিস তো? হ্যাঁ স্যার। তুই চিন্তা করিস না বরুণ, যেই হোক না কেন বেঁচে ফিরতে পারবে না। বরুণ দেখ, এই যেই হোক না কেন বেশি সময় ধরে সে আর বেঁচে থাকতে পারবে না। স্যার, আপনি এটা শিওরলি বলছেন কি করে? এই এদিকে দেখ বরুণ, যে পেন স্ট্যান্ডটা তোর ওপর ছুঁড়ে মারা হয়েছে সেটার ওপর তার আঙুলের ছাপ রয়েছে। এইটা যেটা দেখতে পাচ্ছিস সেটা তার হাতে লাগিয়ে রাখা মেকআপ বরুণ, যার মানে এটা দাঁড়াচ্ছে যে ওই ব্যক্তি যেই হোক না কেন যে জম্বি সেজে আসছে সে মেকআপের সাহায্যে জম্বি হচ্ছে। বাস্তবে কিন্তু সে একজন মানুষ, সাধারণ একজন। তুই একটা কাজ কর, যত ব্যক্তি এই কেসের সঙ্গে জড়িত সবার খোঁজ খবর নিয়ে আয় আমার কাছে। খোঁজ নিয়ে দেখ যে এদের মধ্যে কে এমন রয়েছে যে মেকআপের বিষয়টা ভালো জানে। ইওর অনার, বারবার আমরা এই কেসের সমস্ত ডেটে শুধু এটা খোঁজার চেষ্টা করছি যে জম্বি কে, কিন্তু কেউ এই কথার কোনো গুরুত্বই দিচ্ছেন না যে এই কেস জম্বিকে নিয়ে নয় বরং মিস্টার বিশালকে নিয়ে, আর সমস্ত তথ্য প্রমাণ এনার বিরুদ্ধে। ইওর অনার, যখন সত্যি পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা নেই তখন নিজেকেই কিন্তু তার রাস্তাটা বানিয়ে নিতে হয়। আমি এরকমটা খুব জোর দিয়ে মনে করি যে এই কেসের সত্যি পর্যন্ত পৌঁছতে আমাদের ওই চলাফেরা করা মৃতদেহের কাছে পৌঁছানোটা খুবই জরুরি। এই কেসের পরবর্তী শুনানি শুরু করা হোক। ইওর অনার, আমি রীতা দেবীকে আরো একবার কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। তো এখন আপনার শরীর কেমন আছে রীতা দেবী? আগের থেকে ঠিক আছে, কিন্তু যদি আপনি ভুলভাল প্রশ্ন করেন তাহলে আবার খারাপ হয়ে যাবে। চলুন, আজকে আপনাকে আর কোনো অহেতুক প্রশ্ন নয়, আমি খুব সোজা সাপটা প্রশ্ন করছি। বলুন যে 7 বছর আগে আপনি ঠিক কিসের ব্যবসা করতেন? ফিল্মি জগতে আপনি মেকআপ আর্টিস্টের কাজ করতেন, কার্য করতেন, এটা কি সত্যি কথা? হ্যাঁ, 7 বছর আগে। তো প্রথম শুনানিতে আপনি আমাদেরকে এই বিষয়টা বলেননি কেন? না, বলিনি, কারণ আপনি আগে জিজ্ঞেস করেননি। চলুন এবার জিজ্ঞেস করছি আপনার ওই পুরস্কারের সম্বন্ধে। শুনেছি যে আপনাকে বেশ কিছু পুরস্কারে সম্মানিত করা হয়েছিল, তো ঠিক কি ধরনের পুরস্কার পেয়েছিলেন আপনি? বেস্ট মেকআপ আর্টিস্টের। বেস্ট মেকআপ আর্টিস্টের নাকি বেস্ট হরর মেকআপ আর্টিস্টের? ইওর অনার, এই প্রশ্নের এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে মিসেস রিটার ব্যবসা কিসের, উনি কি অ্যাওয়ার্ড পেয়েছেন? ইওর অনার, সম্ভবত অভিযোগ পক্ষের মহোদয়া বুঝতেই পারছেন না আমার এই প্রশ্নোত্তরের ঠিক দিকটা। এটা খুবই ভয় দেখানোর একটা কেস, যেখানে ভয় ভীতিটা এমন একটা জায়গা থেকে উৎপন্ন হচ্ছে যেখানে একটা চলাফেরা করা লাশ
ঘুরে বেড়াচ্ছে ইওর অনার, সবার মনে, সবার হৃদয়ে ভয়ের উদ্রেক করার জন্য। ইওর অনার, এটা চিন্তা করার বিষয় যে এটা কিভাবে হতে পারে। এটা হতে পারে একজন ফিল্ম জগতের মেকআপ আর্টিস্টের সাহায্যে। তো আপনি কি বলতে চাইছেন যে জম্বির মেকআপ আমি করেছি? আগে একদমই এটাই বলছি আমি। ইওর অনার, এটা একটা কাকতালীয় ব্যাপার যে মিসেস রিটা একজন মেকআপ আর্টিস্ট। এটা কোনো রকম কাকতালীয় ব্যাপার নয় ইওর অনার, এটা কোনো রকম মিলে যাওয়া নয় ইওর অনার। আমার কাছে এখানে বেশ কয়েকটা ছবি রয়েছে যেগুলো আমি আপনাকে দেখাতে চাই। এই ছবিগুলোতে স্পষ্টভাবে দেখানো হয়েছে ইওর অনার যে ঠিক কিভাবে মেকআপ করে একজন সহজ সাধারণ মানুষকে জম্বিতে পরিণত করে ফেলা যায়, একজন চলাফেরা করা লাশে পরিণত করা যায়। আর এই ধরনের মেকআপ করার জন্য রীতা দেবী কিন্তু বেশ কিছু পুরস্কার প্রাপ্ত হয়েছে। কিন্তু এই কথার কি প্রমাণ আছে মিস্টার পাঠক যে এই মেকআপ মিসেস রিটাই করেছেন? বুঝলেন না জজ সাহেবকে দিন। ইওর অনার, এই ধরনের মেকআপ করার জন্য এক ধরনের বিশেষ ধাতুর প্রয়োজন পড়ে, যেটা এখানে ভারতবর্ষে পাওয়া যায় না। সেটা লন্ডন থেকে এখানে নিয়ে আসা হয়। আর 4 দিন আগে রীতা দেবী, এই যে কোরিয়ার স্লিপ আমি আপনাকে দিয়েছি সেটা প্রমাণ যে 4 দিন আগে রীতা দেবী লন্ডন থেকে ওই ধাতু নিয়ে এসেছিলেন ইওর অনার মেকআপ করার জন্য। হ্যাঁ, চেয়ে পাঠিয়েছিলাম কারণ আমি একটা ফিল্মে মেকআপ আর্টিস্টের কাজ পেয়েছিলাম। আচ্ছা, তো হঠাৎই যেই কাজটা আপনি বছরভর করেননি, আপনার স্বামীর মৃত্যুর ঠিক 4 দিন আগেই হঠাৎই আপনার এই কাজ করার ইচ্ছাটা কেন জাগলো, কিভাবে? ইওর অনার, মিস্টার পাঠক এত বিশ্বাসের সঙ্গে একথা কি করে বলতে পারেন যে সেই জম্বি মেকআপ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল? তো আপনি কি বলতে চাইছেন যে ওই চলাফেরা করা লাশটা বাস্তবিকভাবেই একজন চলাফেরা করা লাশ? না না, আপনার উত্তর দেওয়ার দরকার নেই, আমি আমার প্রশ্নের স্বয়ং উত্তর দিচ্ছি। ইওর অনার, আমি জানি, আমার পুরো বিশ্বাস রয়েছে যে ওই ব্যক্তি চলাফেরা করা লাশের একটা মেকআপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেননা তিনি আমার অফিসেও এসেছিলেন আর প্রমাণ রেখে গেছেন ইওর অনার। ইওর অনার, এই বিষয়টারও প্রমাণ রয়েছে আমার কাছে যে রীতা দেবী, যিনি এই ধরনের মেকআপ করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত, তিনি ওই জম্বিকে মেকআপ করেছেন। আর এই বিষয়টা প্রমাণ করার জন্য আমি ওই জম্বিকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি আপনার কাছ থেকে। অনুমতি দিলাম। ধন্যবাদ। আসুন জম্বি বাবু। আসুন, এখানে আসুন, এই কাঠগড়ায় আপনি বসুন। মুকেশ বাবু, আপনি কি সেই ব্যক্তি যিনি একজন চলাফেরা লাশ হিসেবে সেজে সবাইকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ। এরকম তুচ্ছ একটা কাজ আপনি কেন করছিলেন? কারোর কথা মতো করছিলেন কি? হ্যাঁ। কার কথা মতো এই কাজগুলো করছিলেন? ওই যে বসে আছে রিটা ম্যাডাম। মিথ্যুক ঠকবাজ, তুই মিথ্যে বলছিস। আমি মিথ্যে কথা বলছি না জজ সাহেব, রিটা ম্যাডামই আমার মেকআপ করতো। হ্যাঁ উকিল সাহেব, এটা উনিই করেছেন। আমি তোকে প্রাণে মেরে ফেলবো। এ মিথ্যে বলছে, আমি তোকে চিনিও না। আরে মিথ্যা কথা তো আপনিই বলছেন, আপনিই বানিয়েছিলেন না এই জম্বিকে। এ মিথ্যে বলছে, এ তো সেই জম্বিটাই নয় যে লোকেদের বাড়িতে গিয়ে তাদের উপর হামলা করে। তো এই কথাটা আপনি জানলেন কি করে?
ইওনা, রীতা দেবীর বক্তব্য একদমই ঠিক। এটা সেই জম্বি নয় যেটা উনি বানিয়েছিলেন। ইনি হলেন আমার সহায়ক শ্রবণ। এবার এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ওনাকে অনুরোধ করবো যে উনি চলে যাক, আর ওনাকে অনুরোধ করবো যে উনি চলে আসুক। রীতা, তোমার ওপর কখনোই ওই জম্বি ওই চলাফেরা করা লাশ আক্রমণ করেনি। তবু তুমি কি করে জানতে পারলে যে ও কি রকম দেখতে? তুমি কি করে জানতে পারলে যে ওই জম্বি এ নয় কোনো অন্য জম্বি? হ্যাঁ, আমি জম্বি বানিয়েছি, আমি জম্বির মেকআপও করেছি, কিন্তু আমি জেমসের খুন করিনি। জেমসকে হত্যা আপনিই করেছেন। যখন আপনি জানতে পারলেন যে আপনার রহস্যটা উন্মোচন হয়ে যাবে, সবাই জানতে পেরে যাবে যে আপনি হত্যাকারী, তখন আপনি ষড়যন্ত্রটা করলেন। আপনি সৃষ্টি করলেন একটা জম্বির, যাতে আপনার থেকে এই সন্দেহটা চলে যায় আর বেচারা বিশাল ফেঁসে যায়। না, এটা মিথ্যে। আমি শুধু জম্বি বানিয়েছি, কিন্তু জেমসের খুন আমি করিনি। আর জেমসের খুন কে করেছে সেটা আমি জানি না। আচ্ছা, সম্ভবত আমি জানি এটা। সেটা এই কারণে ইয়নার যে এই কেসের সঙ্গে যুক্ত মাত্র দুজন ব্যক্তি রয়েছেন যাদের ওপর ওই চলাফেরা করা লাশ আক্রমণ করেননি। তার মধ্যে একজন রীতা দেবী, যিনি এই জম্বি বানিয়েছেন, আর দ্বিতীয়জন যিনি জম্বি সেজেছিলেন, HR ম্যানেজার ঋষভ। এসব মিথ্যে, ইওর অনার। আপনার যা বলবার কাঠগড়াতে এসে বলুন। ইওর অনার, আমি জম্বি নই। জম্বি হলে তুমি, আর শুধুমাত্র জম্বি নয়, জেমসকে হত্যাকারীও তুমি। ইয়নার, যখন জম্বি আমার উপর আক্রমণ করতে আমার অফিসে এসেছিল, তখন আমি সেই সময় আমি একটা চাকু দিয়ে ওর বাঁ হাতে একটা আঘাত করে দিয়েছিলাম। আমি এখন চাইবো যে আমাদের এই HR ম্যানেজার ঋষভ বাবু নিজের বাঁ হাতটা আমাদের সবাইকে দেখান, দেখা যাক তার মধ্যে আঘাত আছে কিনা। আরে দেখান না। ইওর অনার, এখানে তো কোনো ক্ষতচিহ্ন নেই। ইয়নার, আমার সামান্য জ্ঞান এটা বলে যে যদি কোনো সাধারণ সামান্য ব্যক্তি জম্বি সাজতে পারেন, তাহলে মেকআপের সাহায্যে একটা আঘাত লুকোনো কতটা কঠিন হতে পারে। আরো একবার দেখাবেন প্লিজ। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। এইবার দেখুন, আঘাত রয়েছে তো? ইয়নার, খুব সুন্দরভাবে ওনার এই আঘাতকে মেকআপের সাহায্যে লুকোনো হয়েছিল ইয়নার। এখন বিষয়টা হলো যে এই রীতা দেবী যিনি রয়েছেন আর ঋষভ বাবু যিনি রয়েছেন, তাদের মধ্যে প্রেম প্রণয় চলছে। আর আপত্তিজনক অবস্থায় থাকা দুজনের ছবি আপনার ওই টেবিলের উপর আমি রেখেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি যে আমি জম্বি। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আর এটাও সত্যি যে রিতা আমার প্রেমিকা, কিন্তু আমি কাউকে খুন করিনি। হত্যাটা আপনিই করেছেন সেটাও প্রমাণ করে দিচ্ছি। ইয়নার, ওনার বেশ কিছু ক্যাবিনের ছবি এখানে আমার কাছে রয়েছে। ইয়নার, বিষয়টা হলো এখানে এরকম যে বিশালের ক্যাবিন থেকে যে তারটা বেরিয়ে টেলিফোন এক্সচেঞ্জ পর্যন্ত যায়, সেটা HR ম্যানেজার ঋষভের ঘরের মধ্যে দিয়ে যায় ইয়নার। দ্বিতীয় ছবিটা দেখলে এটা একেবারে স্পষ্টভাবে বুঝতে পারা যাচ্ছে ইয়নার যে ওই তারটাকে জুড়ে দিয়ে কেউ ওখানে একটা ফোন রেখেছিল, আর সেই ফোন থেকেই বাবলু মেকানিককে ফোন করা হয়েছিল আর তাকে বলা হয়েছিল যে জেমসের গাড়ির ব্রেকটা ফেল করিয়ে দেওয়া হোক। আর এটা স্পষ্ট হয়ে গেল ইয়নার যে ওই ফোনটা ওনার ক্যাবিন থেকে করা হয়েছিল, আর এই ফোনটা উনিই করেছিলেন। আর ফোনটা এই কারণে করেছিলেন যে সন্দেহটা যাতে বিশালের ওপর আসে। এখন দাদা দেখুন, এই গল্পটা তো এখানে শেষ হয়ে গিয়েছে, তো কেন করেছেন এটা যদি আপনি নিজেই নিজের মুখে বলেন তো খুবই ভালো হয় আর কি। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলে দেবেন যে বিশালকে আপনি কেন ফাঁসালেন, তার পিছনে ঠিক কি কারণ ছিল।
আমি জেমসকে শাসাতে শাসাতে হাঁপিয়ে গিয়েছি, কিন্তু প্রপার্টি আমার নামে করার জন্য প্রস্তুতি নয়। কিন্তু রিটা, যদি আমাদের দুজনকে বিয়ে করতে হয় তাহলে সবার আগে জেমসের সমস্ত জমি জমার প্রপার্টি আমাদের হাতাতেই হবে। কিন্তু আমরা লড়াই করে তোর প্রপার্টি হাতাতে পারবো না, না? কিন্তু যদি জেমস এই দুনিয়াতে নাই থাকে তাহলে অটোমেটিক্যালি ওর সমস্ত জমি জমার প্রপার্টি তোমার নামেই তো হয়ে যাবে ডার্লিং, তাই না? বিশালকে ফাঁসানোর পেছনে অনেকগুলো কারণ ছিল। একটা তো এটাই যে আমার ভয় ছিল আমি ধরা পড়ে যাব। আরেকটা কারণ হলো বিশাল আমার আসল রহস্যটা জেনে গেছিল। এসব কি ঋষভ? তুমি নিজের কোম্পানির সিক্রেটস অন্য কোম্পানিকে বিক্রি করছো? রিল্যাক্স বিশাল, রিল্যাক্স, বসে পড়ো। এত সিরিয়াস হচ্ছ কেন বলো তো? কোনো বড় ব্যাপার না, ছোটখাটো ব্যাপার। কি পাচ্ছ বলো তো এত সতীগিরি দেখিয়ে? হ্যাঁ, সি ইয়োরসেলফ ম্যান। তুমি কত ইন্টেলিজেন্ট, কিন্তু তা সত্ত্বেও জেমসের আন্ডারে কাজ করছো। ভেবে দেখেছো? জেমস আর আমার মধ্যে যাই হোক না কেন সেটা আমাদের নিজেদের ব্যাপার, কিন্তু তার মানে এই নয় যে আমি যে থালায় খাবো সেই থালায় ফুটো করব। আরে এসব ফালতু কথা বন্ধ করো তো, ছেলে মানুষই করো না, বসো। কাজের কথা হোক, বলো তুমি কত নেবে? কমিশন ছাড়, আগে তোর ডাইমেনশন বদলা। আর যদি আমি জানতে পারি তুই এরকম কাজ আবার করেছিস তাহলে সব ইনফরমেশন আমি বসকে দিয়ে দেবো, বুঝলি? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? বিশাল আমার সমস্ত উপরি ইনকাম বন্ধ করে দিয়েছিল, তাই আমি এক তীরে দুটো শিকার করি। The defense rests, Your Honor. সমস্ত সাক্ষীদের সাক্ষ্য এবং প্রমাণের ওপর ভিত্তি করে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মিসেস রিতা আর মিস্টার ঋষভ জেমস পার্কারের মৃত্যুর জন্য দায়ী। এই দুজন একসঙ্গে শুধু জেমস পার্কারকে হত্যাই করেনি, এমনকি জম্বির মাধ্যমে এই শহরে ভয় এবং আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে। সেই কারণে এই আদালত ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, আর মিস্টার বিশাল সিংকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেওয়া হচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। Congratulations once again. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.